ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ ছিল এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয়, ভেতরে কিন্তু ততটাই জটিল। সম্প্রতি ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে, আপাতদৃষ্টিতে খুব সাধারণ, কিন্তু এর পেছনে আছে গভীর এক রাজনীতিক কৌশল। চলুন আজ আমরা সেই কৌশলেরই পাঠোদ্ধার করার চেষ্টা করি। তো প্রশ্নটা হলো, এই যে একটা পদক্ষেপ নেওয়া হলো, এটা কি শুধুই একটা রাজনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো হিসাব নিকাশ, একটা মাস্টার স্ট্রোক? আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে দেখব কি ঘটেছিল, তারপর জানব এর পেছনের গল্পটা কি, এরপর শুনব আনুষ্ঠানিক ব্যাখ্যা আর তার পাল্টা অভিযোগগুলো, আর সব শেষে আমরা বিশ্লেষণ করব এই সৌজন্যের আড়ালে আসল কৌশলটা কি হতে পারে। তো প্রথমেই আসা যাক সেই আশ্চর্যজনক সৌজন্যের ঘটনায়। একটা হাইস্টেক্স নির্বাচনের ঠিক আগে এমন একটা ঘোষণা আসে যা অনেককেই বেশ অবাক করে দিয়েছিল। ঘটনাটা হলো, একটা বড় রাজনৈতিক জোট হুট করে জানিয়ে দিল যে তারা একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না। আর এই ঘোষণাটা এসেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের তরফ থেকে। এখন কথা হলো, এই সিদ্ধান্তটা কেন এত অস্বাভাবিক? এর পেছনের প্রেক্ষাপটটা জানলে পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। দেখুন, একদিকে কিছুদিন আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেল, মানে একটা জোট ভাঙন হলো। আর তার ঠিক পরপরই জামায়াত জোট কিনা ইসলামী আন্দোলনের একজন সিনিয়র নেতার জন্য নিজেদের আসনটা ছেড়ে দেওয়ার কথা বলছে। ব্যাপারটা বেশ স্ববিরোধী, তাই না? তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, জামায়াতে ইসলামী জোট তাদের এই আপাতদৃষ্টিতে স্ববিরোধী পদক্ষেপের পেছনে কি কারণ দেখালো? তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যাটা কি ছিল? জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যটা ছিল বেশ পরিষ্কার। তিনি বলেন, ইসলামী আন্দোলনের সাথে তাদের সম্পর্কটা নাকি শুধু নির্বাচন কেন্দ্রিক না, বরং তাদের ভূমিকার কথা তারা শ্রদ্ধার সাথেই স্মরণ করেন। মানে বোঝাই যাচ্ছে এখানে একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও যোগ করেন যে যেহেতু ইসলামী আন্দোলনের নেতা এবার নির্বাচন করছেন না, তাই তাদের দলের সিনিয়র নায়েব আমিরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়াটা একটা সৌজন্য ও সম্মানের ব্যাপার। তারা তাদের নির্বাচনী সাফল্য কামনা করেন। সোজা কথায় জনসম্মুখে পুরো ব্যাপারটাকে একটা সম্মান জানানোর বিষয় হিসেবেই তুলে ধরা হল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যে সংবাদ সম্মেলনে এই সৌজন্যের ঘোষণা দেওয়া হয়, সেখানে কিন্তু শুধু এই একটা আসনের কথায় বলা হয়নি, বরং পুরো নির্বাচনী ব্যবস্থা নিয়েই তোলা হয়েছিল বেশ কিছু গুরুতর অভিযোগ। মূলত দুটো বড় অভিযোগ সামনে আনা হয়। প্রথমত, বলা হয় যে একটা নির্দিষ্ট দলকে অতিরিক্ত সরকারি নিরাপত্তা দেয়া হচ্ছে, যা অন্য দলের প্রধানরা যেমন জামায়াতের আমির পাচ্ছেন না। আর দ্বিতীয় অভিযোগটা ছিল নির্বাচন কমিশন বা ইসিকে নিয়ে। বলা হচ্ছিল রিংখেলাপি বা দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়ে ইসি নাকি দ্বিমুখী নীতি নিচ্ছে। তাদের মূল অভিযোগের তীরটা ছিল এটাই যে নির্বাচন কমিশন নাকি একটা বিশেষ দলের চাপে পড়ে নিয়মকানুন মানছে না বা বাঁকা পথে চলছে। অর্থাৎ সোজা কথায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এই পুরো ছবিটা যখন একসাথে দেখা যায়, তখন প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। একদিকে সৌজন্য, আরেকদিকে গুরুতর অভিযোগ। তাহলে এই সৌজন্যের আড়ালে আসল কৌশলটা কি? এর রাজনৈতিক তাৎপর্যই বা কী? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এটাকে একটা সরল সৌজন্য হিসেবে দেখছেন না। তাদের মতে এটা একটা মাল্টিলেয়ার্ড বা বহুস্তরীয় কৌশল। এর কয়েকটা দিক হতে পারে, যেমন ১. ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা রাখা, বোঝানো যে জোট ভাঙলেও ভবিষ্যতের পথ বন্ধ নয়। ২. নিজেদের একটা নৈতিক ভাবমূর্তি তৈরি করা, যে তারা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। ৩. নিজেদের শক্তি প্রদর্শন করা, যে একটা আসন ছেড়ে দিলেও তাদের কিছু যায় আসে না। আর ৪. এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করা এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। শেষ পর্যন্ত এই একটা ঘটনাই আমাদের রাজনীতির এক জটিল দাবার বোর্ডের কথা মনে করিয়ে দেয়, যেখানে প্রায়ই বোঝা কঠিন হয়ে যায় কোনটা নিছক সৌজন্য
আর কোনটা সুচতুর কৌশল।